আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব ইউক্রেনের দুটি শহর দখল করার দাবি পুতিনের, প্রত্যাখ্যান কিয়েভের। আরও জানিয়ে দেব ইতিহাস গড়ল তুরস্কের মানববিহীন যুদ্ধবিমান। এবার মাদুরোকে পদত্যাগ করে ভেনেজুয়েলা ছাড়ার আল্টিমেটাম ট্রাম্পের। আরও জানিয়ে দেব রাশিয়া ইউক্রেন সমঝোতার গতি বাড়ছে। সর্বশেষ জানিয়ে দেব নেতানিয়াহুকে দুঃসংবাদ দিলেন তার সাবেক আইনজীবী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেনের দুটি শহর দখল করার দাবি পুতিনের, প্রত্যাখ্যান কিয়েভের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন যে রাশিয়ান সেনারা ইউক্রেনের দুই শহর পোকরোভস্ক ও ভোপনস্ক দখল করেছে। গত রোববার 30 নভেম্বর একটি সামরিক কমান্ডার পোস্ট পরিদর্শন করে দুটি শহর দখলের খবর শোনেন। তবে পুতিনের এমন দাবি উড়িয়ে দিয়েছে ইউক্রেন। এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ এই তথ্য জানায়। বিশ্লেষকরা মনে করেছেন এই দাবির উদ্দেশ্য আসন্ন বৈঠকে চাপ সৃষ্টি করা। তবে ইউক্রেনের সপ্তম র্যাপিড রেসপন্স কোর্সের এয়ার স্টল ফোর্সেস গত সোমবার 1 ডিসেম্বর জানিয়েছে পোকরোভস্কে রাশিয়ার অগ্রগতি থামিয়ে দেওয়া হয়েছে। পোকরোভস্ক ইউক্রেনের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কেন্দ্র, যা 1.5 বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার আক্রমণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে শহরটি ক্ষতিগ্রস্ত হলেও ইউক্রেনীয় সেনারা এখনও শহরের কিছু অংশ ধরে রেখেছে বলে জানায় ইউক্রেনের সপ্তম র্যাপিড রেসপন্স কোর্সের এয়ার অ্যাসল্ট ফোর্সেস। এদিকে ভোপচানস্কের অবস্থাও একই ধরনের। শহরের দক্ষিণাঞ্চলে ইউক্রেনীয় সেনারা অবস্থান ধরে রেখেছে। শহরটি পূর্ণভাবে দখল করা হয়নি বলে দাবি করেছে ইউক্রেনীয় যৌথ বাহিনীর প্রধান কমিউনিকেশন কর্মকর্তা ভিক্টর ট্রগুভভ জানান। তবে শহরটির বেশিরভাগ অংশই বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সোমবার 30 নভেম্বর তাদের টেলিগ্রাম চ্যানেলে পোকরোভস্কের রুশ পতাকা উত্তোলনের একটি ভিডিও প্রকাশ করেছে। ইতিহাস গড়ল তুরস্কের মানববিহীন যুদ্ধবিমান। মানববিহীন যুদ্ধবিমানের সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক। এর ফলে দেশটির ফাইটার জেট প্রযুক্তিতে নতুন মাইলফলক যোগ হলো। রাডার নির্দেশিকা ব্যবহার করে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি বিমানকে সফলভাবে লক্ষ্যবস্তু করেছে যুদ্ধবিমানটি। এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী যুদ্ধবিমানের ইতিহাস রচনা করল তুরস্ক। তুরস্কের এই মানববিহীন যুদ্ধবিমানের নাম বাইরাকতার কিজিলেলমা। গত রোববার 30 নভেম্বর তুরস্কের বৃহৎ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকার এক ঘোষণায় জানায় বাইরাকতার কিজিলেলমা সফলভাবে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিভিআর সুরে জেট ইঞ্জিন চালিত একটি চলন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান হিসেবে কিজিলেলমা এই সফলতা প্রদর্শন করেছে। তুরস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এন সোশ্যালে এক পোস্টে বাইকার জানায়, বিশ্বে প্রথমবারের মতো কোনো মানববিহীন যুদ্ধবিমান বিভিআর দূরত্বে এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র সুরে চলন্ত লক্ষ্যবস্তুতে আঘাত আনল। বাইকার আরও জানায়, স্থানীয়ভাবে তৈরি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র গোগদোয়ান নিক্ষেপ করে কিজিলেলমা উচ্চগতির জেট চালিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। লক্ষ্য শনাক্ত ও অনুসরণে ব্যবহার করা হয়েছে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত মুরাদ অ্যাক্টিভ ইলেকট্রিক্যাল স্ক্যানার অ্যারে AFA রাডার, যা তৈরি করেছে দেশটির প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাসেলথান। রাডার শনাক্তকরণের পর কিজিলেলমার ডানার নিচে স্থাপিত পথ থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। তুরস্কের ইতিহাসে এটাই প্রথম ঘটনা যেখানে কোনো মানববিহীন যুদ্ধবিমান স্থানীয় রাডার ব্যবস্থাপনা ব্যবহার করে আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ছুড়ে জেট চালিত উড়ন্ত লক্ষ্যবস্তুতে সফল আঘাত এনেছে। এই অর্জনের মধ্য দিয়ে কিজিলেলমা বিশ্বের প্রথম ও একমাত্র মানববিহীন প্ল্যাটফর্ম হিসেবে আনুষ্ঠানিকভাবে আকাশযুদ্ধ সক্ষমতার স্বীকৃতি পেল। মাদুরোকে পদত্যাগ করে ভেনেজুয়েলা ছাড়ার আল্টিমেটাম ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার কর্তৃত্ববাদী নেতা নিকোলাস মাদুরোকে অবিলম্বে ক্ষমতা ছেড়ে দেওয়ার আল্টিমেটাম দিয়েছে বলে জানা গেছে। তবে মাদুরো তা প্রত্যাখ্যান করে নিজের ও ঘনিষ্ঠ মিত্রদের জন্য ন্যায় বিচার চেয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক এক ফোন কলাপে ট্রাম্প এই আল্টিমেটাম দেন। গত রোববার সাংবাদিকদের কাছে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, হ্যাঁ, আমাদের ফোনালাপ হয়েছে। আমি বলবো না এটি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, এটি শুধুই একটি ফোন কল ছিল। তবে গত 21 নভেম্বর হওয়া এই ফোন কলাপের বিষয়ে যুক্তরাষ্ট্র বা ভেনেজুয়েলার কেউ এখনও বিস্তারিত কিছু জানেনি। মায়ামি হেরাল্ড নামে আমেরিকান একটি সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে, ট্রাম্প ভেনেজুয়েলার মাদুরোকে একটি স্পষ্ট বার্তা দিয়েছিলেন। মায়ামি হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প মাদুরোকে বলেছিলেন, আপনি নিজেকে ও আপনার মিত্রদের রক্ষা করতে পারেন, কিন্তু একটাই শর্ত, আপনাকে এখনই দেশ ছাড়তে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প নাকি মাদুরোকে প্রস্তাব
প্রস্তাব দেন অবিলম্বে পদত্যাগ করলে মাদুরো তার স্ত্রী ও পুত্রের পালানোর জন্য নিরাপদ পথের ব্যবস্থা করে দেওয়া হবে। তবে মাদুরো প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। মাদুরো তার পরিবার সহ ঘনিষ্ঠ মিত্রদের জন্য বৈশ্বিক আইনি সুরক্ষার দাবি করেন। তিনি নির্বাচনের কথা বললেও সামরিক বাহিনীর উপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখার দাবি করেন। অন্যদিকে ওয়াশিংটন মাদুরোর সব প্রস্তাব প্রত্যাখ্যান করে তাকে শীঘ্রই ক্ষমতা ছাড়তে বলেন। মায়ামি হেরাল্ড জানিয়েছে, ব্রাজিল, কাতার ও তুরস্কের মধ্যস্থায় প্রথম ফোন কলটি হয়েছিল। পরে ট্রাম্প যখন ভেনেজুয়েলার আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ বলে ঘোষণা করেন, তখন মাদুরো দ্বিতীয়বার ফোনালাপের অনুরোধ জানালেও তাতে কোনো সাড়া পাননি। এদিকে ট্রাম্পের এই আলটিমেটামের হুমকি বড় আকারের সামরিক পদক্ষেপের মাধ্যমে বাস্তবে কার্যকর হবে কিনা তা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। তবে সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, মাদুরো ও তার মিত্ররা এখনও মার্কিন সামরিক হুমকিকে ফাঁকা আওয়াজ বলে মনে করেন। রাশিয়া ইউক্রেন সমঝোতার গতি বাড়ছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের অবসান নিয়ে সম্ভাব্য সমঝোতা চুক্তির গতি বাড়ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। গত সোমবার 1 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, কূটনৈতিক প্রচেষ্টার গতি সাম্প্রতিক দিনগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং ওয়াশিংটন এই বিষয়ে খুবই আশাবাদী। খবর শাফাক নিউজের। লেভিট জানান, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই সফরকে চলমান আলোচনার আগাম ধাপ হিসেবে বর্ণনা করেছেন তিনি। হোয়াইট হাউস বলছে, যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা কয়েক মাস ধরে চললেও গত সপ্তাহে তা আরও গতি পেয়েছে। এর অংশ হিসেবে গত রবিবার ফ্লোরিডায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেন কর্মকর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। লেভিট জানান, ওই আলোচনা ছিল খুবই ফলপ্রসূ। রাশিয়ার সঙ্গে আলোচনার এই নতুন ধাপকে ওয়াশিংটন একটি সম্ভাব্য সমঝোতার চুক্তির দিকে অগ্রসর হওয়ার সুযোগ হিসেবে দেখছে। তবে যুদ্ধবিরতি কিংবা চূড়ান্ত চুক্তির সম্ভাব্য কাঠামো নিয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। উইটকফের মস্কো সফরে পুতিনের সঙ্গে প্রত্যক্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউস আশা প্রকাশ করছে, এই আলোচনা যুদ্ধের অবসান প্রক্রিয়াকে আগের যে কোনো সময়ের চেয়ে সামনে এগিয়ে নেবে। নেতানিয়াহুকে দুঃসংবাদ দিলেন তার সাবেক আইনজীবী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাবেক আইনজীবী মাইকা ফেটম্যান বলেছেন, চলমান দুর্নীতি মামলায় দোষ স্বীকার না করলে প্রেসিডেন্ট নেতানিয়াহুকে ক্ষমা দিতে পারবে না। গত রোববার 30 নভেম্বর নেতানিয়াহু যে প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছেন তা আইনগতভাবে গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি। গত সোমবার 1 ডিসেম্বর টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে ফেটম্যান বলেন, আইন অনুযায়ী ক্ষমা দেওয়া হয় অপরাধীকে যে অপরাধ স্বীকার করেছে। এদিকে তার মন্তব্যের ঠিক আগে তেল আবিবে প্রেসিডেন্ট আইজ্যাক হারজাকের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন ইসরায়েলিরা। তারা নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা প্রত্যাখ্যানের দাবি জানান। প্রেসিডেন্ট হারজগ জানান, তিনি আইনি পরামর্শ চাওয়ার পরই ক্ষমা প্রার্থনার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বর্তমানে তিনি কোনো শর্তযুক্ত ক্ষমার দিকে ঝুঁকছেন এরকম সংবাদকে তিনি অস্বীকার করেছেন। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এবং সম্ভাব্য উত্তরসূরি নাফতালি বেনেটো বলেছেন, নেতানিয়াহু রাজনীতি ছাড়লে তিনি প্রেসিডেন্সিয়াল ক্ষমা সমর্থন করবেন। নেতানিয়াহু গত 5 বছর ধরে 3টি পৃথক দুর্নীতি মামলায় ঘুষ, জালিয়াতি ও আস্থাভঙ্গের অভিযোগে বিচারের সম্মুখীন। তিনি সব অভিযোগ অস্বীকার করে আসছেন। এ মাসের শুরুর দিকে নেতানিয়াহু ঘোষণা করেছিলেন যে দোষ স্বীকার করতে হলে তিনি ক্ষমা চাইবেন না। তবুও গত রোববার জমা দেওয়া তার 111 পৃষ্ঠার ক্ষমা আবেদন ও ব্যক্তিগত চিঠিতে কোনো ধরনের দোষ স্বীকার বা অনুশোচনা নেই। বরং একটি ভিডিও বার্তায় তিনি অভিযোগপত্রকে অবৈধ আখ্যা দেন এবং বলেন, এটি বাতিল করা হলে জাতীয় ঐক্য এগিয়ে যাবে। ফেটম্যান মামলার শুরুতে 2 মাস নেতানিয়াহুর পক্ষে লড়েছিলেন। তিনি বলেন, দোষ স্বীকার ছাড়া নেতানিয়াহুকে ক্ষমা দেওয়ার সুপারিশ করার কোনো সম্ভাবনা নেই, না অ্যাটর্নি জেনারেল না রাষ্ট্রীয় প্রসিকিউশনের। অতীতে যেসব ক্ষেত্রে মন্ত্রণালয়ের পরামর্শ ছাড়া ক্ষমা দেওয়া হয়েছে সেগুলো ছিল গুরুতর অসুস্থ অভিযুক্তদের ক্ষেত্রে, কখনোই কোনো দায়িত্বে থাকা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে নয়।